আপনি কি পর্ন এডিক্টেড? আপনার কি রুমে সবসময় একা থাকতে ভালো লাগে? মেয়ে দেখলেই কি আপনি স্থির থাকতে পারেন না? তো এতক্ষণ তো অনেক ফানি করলাম, সরি আমার চশমা লেগে গেছে না। তো এতক্ষণ তো অনেক কথাই বললাম। তো আজকে আমি যে বইটির কথা বলবো এই বইটি আপনাকে অবশ্যই পড়তে হবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটা বই রিভিউ করব। তো বইটি নিয়ে কথা বলবো, বইটির ভেতরে কি আছে এবং বইটি কেন লেখা হয়েছে সে বিষয়ে আলোচনা করব। তবে তার আগে বলবো অবশ্যই ভিডিওটি সকলের জন্য খুবই উপকারী এবং খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন অনেক কিছু। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটা বই যেটার নাম হচ্ছে মুক্ত বাতাসের খোঁজে অথবা লস্ট মডেস্টি যেটাকে বলে। বইটির প্রকাশক হচ্ছে ইলমহ পাবলিকেশনস। তো বইটি আমি গত 2018 সালে কিনেছিলাম এবং প্রায় 1 বছর গত হয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে বইটি নিয়ে কোনো কিছু আসলে বলতে পারি না বা বলা হয়ে ওঠেনি, কারণ হচ্ছে হয়তো সাহস হয়নি বইটি রিভিউ করার। তো বইটি আমাদের খুবই একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বইটিকে প্রকাশকরা 2 ভাগে ভাগ করেছেন, অনিবার্য যত ক্ষয়, আরেকটা হচ্ছে বৃত্তের বাইরে। তার আগে একটা ব্রিফিং দিয়ে রাখি, বইটি হচ্ছে সম্পূর্ণ আমাদের মনস্তাত্ত্বিক জীবন, মানে হচ্ছে আমাদের যৌন জীবন নিয়ে আলোচনা করা হয়েছে, বা আমরা শিশুকাল থেকে কৈশোর বয়সে কিংবা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও আমরা কিভাবে আমাদের লাইফ লিড করি, মানুষদেরকে বা মেয়েদেরকে বা ঘরের মহিলাদেরকে আমরা কোন চোখে দেখি সেই নিয়ে আলোচনা করা হয়েছে। বইটিতে একটা অংশ রয়েছে অনিবার্য যত ক্ষয়। এই অনিবার্য যত ক্ষয়ের মধ্যে আরও অনেকগুলো পরিচ্ছদ রয়েছে যেগুলো খুব ভালোভাবে রেফারেন্স আকারে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। আপনারা যদি পড়েন বইটা অবশ্যই ভালো লাগবে। তো আমি আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, বইয়ের প্রায় 5-6টা বিষয় নিয়ে আলোচনা করব 5টা অনিবার্য যত ক্ষয় থেকে। বইটি 30 পৃষ্ঠার চোরাবালি ট্রফিকের একটা লাইন দেওয়া আছে যে মাস্টারবেট না করলে আমি আমার লাইফে কখনো এরকম হতো না আমার লাইফে। মানে হচ্ছে একজন লোক বিয়ে করেছে, তার বয়স 30 বছর, তো তাকে দেখতে অনেকটা 60 বছরের বৃদ্ধ বা বয়স্ক মানুষের মতো মনে হচ্ছে। তার শরীরে আগের মতো স্ট্যামিনা নাই কিংবা তিনি আগের মতো সকল কাজকর্ম করতে পারেন না, ইভেন তার স্ত্রীও তাকে ছেড়ে গিয়েছেন। কারণ হচ্ছে তিনি ছোটোবেলা থেকে মাস্টারবেটে আসক্ত ছিলেন। তো মাস্টারবেটে আসক্ত থাকার কারণে তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে যখন মানুষের প্রোডাক্টিভ জীবন চলে তখন তিনি আর কি সঠিকভাবে তিনি সব কিছু করতে পারতেছিলেন না। তার মাথা ধরা বেড়ে গিয়েছে কিংবা ঝিমানো বেড়ে গিয়েছে, তিনি কোনো কাজ করার আগ্রহ পাচ্ছেন না, এ ধরনের কিছু বিষয় আলোচনা করা হয়েছে। তো আসলে কথাটা কিন্তু সত্যি, ঠিক আছে? আমরা যারা বা আপনাদের মধ্যে যারা এ ধরনের বিষয়গুলোতে এডিক্টেড রয়েছেন বা এ ধরনের খারাপ কাজগুলোতে এডিক্টেড রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টি ভালো জানেন। বইটির 31 পৃষ্ঠায় কিছু লেখা আছে যে আমাদের মাস্টারবেটের কারণে কি কি সমস্যা হতে পারে। ওরা কতগুলো সমস্যা তুলে ধরেছে, সেটা হচ্ছে আমাদের মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া কিংবা দাম্পত্য জীবন অসুখী হওয়া। তো মাংসপেশি দুর্বল হওয়ার মধ্যে অবশ্যই আমাদের এরকম একটা সমস্যা হয়, যখন কেউ এ ধরনের কাজগুলো করে থাকে তখন তার আর পরবর্তীতে কাজ করার ইচ্ছা থাকে না, অর্থাৎ আমাদের শরীরগুলো মনে হচ্ছে যেন আমাদের জয়েন্টে খুলে গেছে, এরকম একটা ব্যাপার তারা এই ধরনের রেফারেন্স দিয়েছে আর কি। তো এর আগে যে গল্পটি বলেছিলাম এই গল্পটি হচ্ছে ওদেরই রেফারেন্সের দেওয়া একটা গল্প, মানে কেউ একজন শেয়ার করেছে এবং তার গল্প এখানে হুবহু তুলে ধরা হয়েছে। মাংসপেশি দুর্বল হওয়ার কারণে আমাদের শরীর লতিয়ে যায়, মানে মেয়েদের বডির মতো বলা যায়, নরম তুলতুলে হয়ে যায়, কিংবা পুরুষের বডি যেরকম স্টিল বডি হওয়ার কথা বা শক্ত হওয়ার কথা সেরকম আর থাকে না। এ ধরনের ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। বিষণ্ণতা এবং অসামাজিকতা তখন মানুষকে গ্রাস করে ফেলে। বিষণ্ণতা ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমরা কোনো কাজ করতে যাই তখন আর আমরা উদ্যম পাই না নতুন করে যে আমি এই কাজটা করতে পারবো, বা এই ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে তখন আর ফিরে আসে না। আর অসামাজিকতা বলতে ওরা যেটা বুঝিয়েছে, আমরা যখন কোনো সামাজিক পরিবেশে যাই নিজেকে খাপ খাইয়ে নিতে পারি না, নিজেকে সবসময় আড়ালে রাখার চেষ্টা করি, সবসময় মনে হয় যেন আমরা এক কোণায় বসে থাকলে আমাদের ভালো লাগবে, এ ধরনের কিছু বলা হয়েছে আর কি। এই মাস্টারবেটের কারণে আমাদের মানব জীবনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন আমরা জীবনে ছোট ছোট যে সকল আনন্দগুলো বা ছোট ছোট কাজগুলো সেগুলোতে আমরা সঠিক আনন্দটুকু পাই না, বা আমরা মোটেই আনন্দ পাই না বলতে গেলে। যেমন আপনি পাড়ার ক্রিকেট খেলা দেখতে গেলেন, তখন আপনার সেখানে মন বসতেছে না, মানে আপনার দেখার যে একটা ইচ্ছা সেটা আর আপনার মধ্যে নেই। অথবা আজকে বৃষ্টি হচ্ছে, আপনার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে না, মানে বৃষ্টিতে ভিজলে আপনার মনে হবে যেন অনেক খারাপ কিছু বা এই ধরনের কিছু। আপনার ছোটবেলা বা শৈশবে বৃষ্টিতে ভেজার যে আনন্দ, সেই আনন্দটুকু বা সেই উদ্যমটুকু আর আপনার মধ্যে থাকে না। অথবা পূর্ণিমা রাতে আপনি চাঁদ দেখতে যাচ্ছেন, সেটা আর আপনার দেখা হয়ে ওঠে না, আপনার সবসময় ইচ্ছা করে ঘুমিয়ে থাকুন, এরকম একটা ব্যাপার কাজ করে, মানে সারাক্ষণ ইচ্ছা করে যেন ঘুমিয়ে থাকে। কারণ হচ্ছে আমরা যখন এই ধরনের কোনো কিছুতে আসক্ত হয়ে যাই তখন আমাদের শরীরে প্রচুর পরিমাণ যতটুকু পরিমাণ শরীরকে রান করানোর দরকার বা আমাদের ছুটার জন্য যতটুকু এনার্জি প্রয়োজন সেটার আমাদের থাকে না, যার কারণে হয় কি আমরা
সঠিকভাবে নিজেদেরকে মেলে ধরতে পারি না, যার কারণে শুধু ঘুমাতে ইচ্ছা করে আমাদের। এ ধরনের সমস্যাগুলো বা এই ধরনের কিছু আলোচনা ওরা করেছে, কিছু না অনেক বিস্তারিত আলোচনা করেছে। আপনারা যখন বইটি পড়বেন তখন অবশ্যই ভালো কিছু জানতে পারবেন। বইটিতে 43 পৃষ্ঠায় একটা ধারণা দেওয়া হয়েছে যে কেউ যখন পর্ন এডিক্টেড বা পর্ন আসক্তিযুক্ত কোনো ব্যক্তি যখন বিয়ে করে তখন সে তার যে জীবনসঙ্গী রয়েছে তার মধ্যেও সবসময় ওই ধরনের জিনিসগুলোই খুঁজতে থাকে। মানে আমরা সে যখন ভিডিওতে যা কিছু উপভোগ করেছিল কিংবা সেখানে যেরকম দেখেছিল আর কি, সেই ধরনের কিছু সে অপরপক্ষ থেকে চায়। তো আসলে এ ধরনের চাওয়া পাওয়ার মধ্যে তো কোনো বাস্তবিকতা নেই। মানে তারা যে মোবাইলে যা কিছু দেখে কিংবা তার ল্যাপটপ বা কম্পিউটারে যেগুলো দেখে এগুলোর কিন্তু আসলে বাস্তবিক কোনো ভিত্তি নেই। তারা এ ধরনের কিছু তুলে ধরেছে। তো এ ধরনের কোনো কিছু আসলে আমাদের বাস্তব জীবনে খোঁজা উচিত না, কারণ এগুলোর সাথে আমাদের বাস্তবিকতার আসলেই কোনো মিল নেই। তো সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভালোবাসা যে শুধুমাত্র আমাদের দেহের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। ভালোবাসা হচ্ছে সম্পূর্ণ মনের ভেতর। মনের ভালোবাসাটুকুই হচ্ছে আসল ভালোবাসা। শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা কিংবা প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয়, এখানে রয়েছে আমাদের মা বাবার প্রতি ভালোবাসা, মায়ের প্রতি বাবার ভালোবাসা, কিংবা আমাদের সন্তানের মা বাবার প্রতি ভালোবাসা, কিংবা বোনদের প্রতি ভালোবাসা, ভাইদের প্রতি ভালোবাসা। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এ ধরনের কোনো কিছুতে যখন কেউ আসক্ত হয়ে যায় তখন সে এ ধরনের ব্যাপারগুলোর হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, কিংবা তার এ ধরনের কোনো কিছু যে পৃথিবীতে এক্সিস্ট করে, ভালোবাসা জিনিসটা যে সঠিক ভালোবাসা জিনিসটা যে পৃথিবীতে এক্সিস্ট করে সে সেটা ভুলে যায়। সে তখন তার পারিপার্শ্বিকতার মধ্যেও এ ধরনের খারাপ কিছু কিংবা বাজে কিছু খোঁজার চেষ্টা করে আর কি। তো আমাদের অবশ্যই এ ধরনের কিছু খেয়াল রাখতে হবে। বইটিতে আরও কিছু তুলে ধরা হয়েছে, বাংলাদেশের পরিসংখ্যান নিয়ে তুলে ধরা হয়েছে। 2012 সালে বাংলাদেশে একটা গবেষণা করা হয়েছিল। তার মধ্যে দেখা গিয়েছে যে বাংলাদেশের 100 জনের মধ্যে 76 জন শিক্ষার্থী মোবাইল ব্যবহার করে। 2012 সালে, চিন্তা করতে পারেন 2019 সালে এসে এটা কী দাঁড়িয়েছে। তাদের এই গবেষণাটি করা হয়েছিল 8ম শ্রেণীর শিক্ষার্থীদের উপরে। সেখানে বলা হয়েছে 82% স্টুডেন্ট সবসময় ক্লাসে বসে মোবাইল টিপে এবং 62% স্টুডেন্ট সুযোগ পেলেই পর্ন দেখে এবং দিনের মধ্যে 7 থেকে 8 ঘন্টা তারা মোবাইলের পেছনেই ব্যয় করে। শিক্ষার্থীরা যদি এরকম হয় তাহলে মিডল এজের কিংবা যারা 20 আপ করেছে তাদের কি অবস্থা চিন্তা করুন আপনারা একবার। তো এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমাদের মা বাবারা কখনোই বিশ্বাস করতে চান না যে তার ছোট্ট ছেলেটি কিংবা তার ছোট্ট মেয়েটি এই ধরনের কোনো কিছুতে আসক্ত। তো মা বাবাদেরকে অবশ্যই এই ধরনের বিষয়গুলো অবজার্ভ করতে হবে এবং তার সন্তানদের প্রতি অবশ্যই টেক কেয়ার করতে হবে। সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। নর্মালি শিক্ষার্থীদের মধ্যে এই সকল কিছু বিরাজ করার একমাত্র কারণ হচ্ছে তাদের পারিপার্শ্বিকতা। মানে বলতে পারেন তাদের বড় কোনো ভাই যাদের থেকে তারা এগুলো শিখে এবং তারা নিজে তো শিখেই, সাথে তার যে ব্যাচমেট রয়েছে কিংবা ক্লাসমেট রয়েছে তাকেও এই সম্পর্কে প্ররোচিত করে, যার কারণে অন্য যাকে বলা হয়েছে সে নিজেও এ ধরনের কাজ করাতে উদ্বুদ্ধ হয়ে পড়ে এবং মানে উদ্বুদ্ধ হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসে যে সে একটা গোলকধাঁধার ভিতর পড়ে যায়। গোলকধাঁধার ভেতর পড়ার কারণে সে আর ওই ধরনের সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারে না। এরপর সবসময় ডিপ্রেসড থাকে, নিজেকে কখনো মুক্ত করতে পারে না। এই ধরনের সমস্যাগুলো আমাদের দেখা যায় আর কি। তো ভাই বন্ধু থেকে যাতে না শিখতে পারে সেই জন্য আমাদের বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশের পিতামাতাকে অবশ্যই আমাদের ছোটোবেলা থেকে শৈশব থেকে খেয়াল রাখতে হবে তাদেরকে যাতে এই ধরনের কোনো কিছু সম্পর্কে ধারণা দেওয়া হয় যে এগুলো খারাপ কিংবা এগুলো করা আসলে উচিত না, এগুলো আমাদের মানব জীবন, সামাজিক জীবন, জনজীবন নষ্ট করে দিতে পারে, পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি করতে পারে। তাদেরকে এই ধরনের কিছু শেখাতে হবে। তবে আপনার শেখানোর মধ্যে একটা হিসাব রাখতে হবে। আপনি যদি একেবারে ওপেনলি সব কিছু শিখিয়ে দেন তাহলে কিন্তু হবে না। এমনভাবে বলতে হবে যাতে সে এটাকে পজিটিভলি দেখে, ঠিক আছে? মানে এটার কুফলটাকে যাতে সে একদম মাথায় গেঁথে নেয় এবং সে যাতে এ ধরনের কাজ করার আগে 10 বার ভাবে এবং ভাবতে ভাবতে এমন অবস্থা হয় যেন সে এটা থেকে পিছিয়ে চলে আসে, এ ধরনের কাজ আর যাতে না করে। তো অবশ্যই এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমি শুরুতেই বলেছিলাম বইটিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে দ্বিতীয় ভাগটি হলো বৃত্তের বাইরে। এই বৃত্তের বাইরে অংশে অনেকগুলো পয়েন্ট তারা তুলে ধরেছেন। এখানের মধ্যে একটা পয়েন্ট আছে যে কিভাবে আপনি বুঝবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত কিংবা আপনি পর্ন এডিক্টেড। তো তার মধ্যে কয়েকটি ছোট ছোট বাক্য বা কতগুলো ছোট ছোট ওয়ার্ড দিয়ে আমি বলতেছি। মানে আমাদের সবসময় মনটা উদাসীন থাকবে, বিষণ্ণ থাকবে, কোনো কাজের প্রতি মনোযোগ যাবে না, আপনি সবসময় নিজের মধ্যে হতাশাগ্রস্ত অনুভব করবেন। আপনি যখনই মোবাইলে কিংবা ল্যাপটপে বা রঙিন স্ক্রিনে যাই কিছু দেখেন না কেন সব কিছু আপনার মাথায় ঘুরতে থাকবে। ইভেন আপনি যখন পথে ঘাটে কাউকে দেখবেন তখনও আপনার মাথায় ঠিক ওই ধরনের সিনগুলো আপনার চোখে ভাসতে থাকবে বা ওই ধরনের মানুষটাকে নিয়ে আপনি কল্পনার জগতে হারিয়ে যেতে পারেন। এ ধরনের কিছু ব্যাপার ওরা বলেছেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি
এ ধরনের পর্নোগ্রাফিতে আসক্ত। এরকম একটা ব্যাপার হয় না, আমরা যখন কখনো কোনো ভুল কাজ করি তখন আমরা সবসময় ওয়াদা করি যে আমি এই কাজটা আর পরবর্তীতে করব না। ইভেন আমরা সফলও হই যদি আমরা ওই ওয়াদার প্রতি একেবারেই কনসেন্ট্রেট থাকি, ঠিক আছে। তো এ ধরনের পর্নোগ্রাফি আসক্ত ব্যক্তিরা নর্মালি যখন কোনো কিছুতে ওয়াদা করে তখন সে আর ওই ওয়াদাটা রাখতে পারে না, সে আবার একই ধরনের ভুলগুলো করে, একই ধরনের কাজগুলো করে, যার কারণে সে তার ওয়াদাকে রাখতে পারে না বা প্রমিসকে রাখতে পারে না। তো এই ধরনের যে 3-4টি সমস্যার কথা বলেছে, এই ধরনের সমস্যাগুলো যদি আপনার মধ্যেও থাকে তাহলে আপনি নিজেও এই ধরনের গোলকধাঁধার মধ্যে বা পর্নোগ্রাফির গোলকধাঁধার মধ্যে আপনি পড়ে গেছেন ভাবতে হবে। তো আজকে থেকে আপনি অবশ্যই নিজেকে সচেতন করুন, নিজেকে শুধরে নিন বা প্রতিজ্ঞা করুন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে ধর্মের মানুষই হন না কেন, আপনার সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই আপনাকে সবসময় অনুগত রাখতে হবে, সবসময় সৃষ্টিকর্তার কথা চিন্তা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যদি মুসলিম হন, যদি হিন্দু হন অবশ্যই আপনাকে প্রার্থনা করতে হবে, ভগবানের সান্নিধ্যে থাকতে হবে। বা অন্য ধর্মের মানুষ হলে আপনি অবশ্যই সেই ধরনের কাজগুলোই করবেন যেগুলো আপনাকে এ ধরনের কাজ থেকে বা আপনাকে পথভ্রষ্ট না করে। সবশেষে একটা কথাই বলবো, আমার যারা বড় ভাই আছেন কিংবা ছোট বোন আছেন কিংবা আমার বয়সী আছেন, সবাই চেষ্টা করবেন এই ধরনের একটা খারাপ কাজ থেকে, যেটার এত 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 কুফল, যেটার কোনো সুফল নাই, এ ধরনের কাজ থেকে নিজেকে অবশ্যই দূরে রাখবেন। সবশেষে একটি কথাই বলতে চাই, এই মুক্ত বাতাসের বইটি বা মুক্ত বাতাসের খোঁজে বইটি আপনি অবশ্যই পড়বেন। আপনি যদি পড়েন আপনার চিন্তা লেভেল অন্য জগতে চলে যাবে। আপনি যদি এই ধরনের খারাপ কাজে আসলে আসক্ত থাকেন তাহলে আপনি নিজেকে আশা করি শুধরাতে পারবেন। শুধু একটি বই কিন্তু সব কিছু পারে না, কিন্তু সব কিছু হচ্ছে মনের জোর। বইটিতে খুবই স্ট্রং রেফারেন্স ইউজ করা হয়েছে, বইটিতে কোনো কিছু বানোয়াট দেওয়া হয়নি, ওরা কোটেশন দিয়ে নিচে ফুটারের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছে যে এটা কোত্থেকে দেওয়া হয়েছে বা কোন সাইট থেকে নেওয়া হয়েছে, খুব ভালোভাবে স্ট্রং রেফারেন্স দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা বইটি পড়বেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আমি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করে থাকি, কিছু টুকটাক আইডিয়া শেয়ার করে থাকি যখন যেটা মাথায় আসে আর কি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।